এবারে ইলেকশন কমিশন কিন্তু বলছে যার যার প্রতীকে নির্বাচন হবে। তাহলে এই 3 পার্টির তো প্রতীক আছে, 3 পার্টি নিবন্ধিত, 4 পার্টি নিবন্ধিত, তারা আলাদা করবে, তো নির্বাচন তো আলাদা করবে। আলাদা করতে গেলে আমার মনে হয় না যে প্রত্যাশা কোনো পূরণ হবে, কোনো সিটে জিতবে বলে আমার কাছে মনে হয় না। তাহলে আমার কথা হচ্ছে যে তাদের যে টার্গেট, যেটা শুনেছি বলেছে যে তারা যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়নের জন্য তারা এটা লড়তে থাকবে। হ্যাঁ, এটা এক হয়েছে, আরো যদি আসে আরো এক হবে। কিন্তু অন্তর্নিহিত ঘটনা হচ্ছে আমাদের দেশে, আমি মধুর ক্যান্টিনে ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, বামপন্থীরা আধা মসজিদি পোয়া মসজিদে করে 2 জন 2 ভাগ হয়ে যেত। তো এরকম 4 পার্টি বলছে, এদের ভিতরে অন্তর্নিহিত একটা সমস্যাও আছে, সেটা কে নেতা হবে। আপনাদের একটা গণতান্ত্রিক কি ওই গণ অধিকার পরিষদ বলছেন না, ওখানে ভিপি নুর নেতা না, তার তো 1 নম্বর হইতে হবে। কারণ এখানে যে যারা সংস্কার, কোটা সংস্কার আন্দোলনের যারা আছে এখানে নেতা, তাদের নেতা ছিল ভিপি নুর। সুতরাং এখন তো এনসিপির অধীনে সে আসতে পারে না, মানে মানসিক প্রবলেম এটা আছে, এটা বাইরে বলা হয় না। কিন্তু আমার ধারণা যে তারা এই কারণে মনস্তাত্ত্বিক কারণে আসতে পারবে না। আর এবি পার্টির মঞ্জু ভাই, তিনি সিনিয়র ছাত্র শিবির প্রেসিডেন্ট ছিলেন, লোকটা খুব ভালো, সে ওইগুলো কারণে সে তার লক্ষ্য অ্যাচিভ করার জন্য সে ওকে আসছে। এইটাই, সবাই তো একরকম না, তাই না? তো এখন এই জন্য আমি বলছি যে এই মুহূর্তে নির্বাচনের আগে তারা কিন্তু, আর হলো এনসিপির যেটা, সেটা হচ্ছে কি, ধরেন 52 সাল থেকে, আমি তো ধরেন 68 সাল থেকে তো সব আন্দোলন দেখেছি, অংশগ্রহণও করেছি। আপনি দেখেন 52 সাল থেকে সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা, কিন্তু এনসিপির অগ্রভাগে যারা ছিল তারা এত বিতর্কিত কখনো হয় নাই, কেউ সরকারের অংশও নেয়নি। বলবেন যে সরকারের অংশ নেওয়াকে অপরাধ না, অপরাধ না, কিন্তু তাহলে বস্তুনিষ্ঠ তার সততার সাথে কাজ করে, এত বিতর্কিত জড়াবে কেন? বিতর্ক যদি হয়ে থাকে তাহলে ধরে নেব অনভিজ্ঞতা, অথবা তারা ইচ্ছাকৃত বিতর্কে জড়িয়েছে। সুতরাং এই জন্যই বলছি যে আগে যে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে অন্তত পক্ষে 54 বছরে যা পাই নাই, অন্তত এই অভ্যুত্থানের পরে ছাত্ররা অন্তত প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে, সেই আকাঙ্ক্ষায় তো পূরণ হওয়ার সম্ভাবনা দেখছি না। আমি আসবো, আমি তো অ্যাডভোকেট আহমেদ নূর, আপনার কাছে একটু জানতে চাই যে 3টি দল আত্মপ্রকাশ করলো, 3টি দল নিয়ে জোট আত্মপ্রকাশ করলো, কিন্তু আমরা যেটা দেবো, নির্বাচন যতটা কাছে এগিয়ে আসছে ততই যেন এনসিপি যে আগে যেভাবে আলোচনায় ছিল, আমি জানি না আপনি এটা একমত হবেন কিনা, আগে যেভাবে আলোচনায় ছিল, নির্বাচন যত কাছে আসছে ধীরে ধীরে এনসিপি আলোচনা থেকে একটু কি বাইরে একটু চলে যাচ্ছে, যেখানে বিএনপি কিংবা জামায়াত ইসলাম যেভাবে রাজনীতির মাঠ কিংবা আলোচনাটা যেভাবে নিয়ে নিচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে একটু আলোচনা বাইরে চলে যাচ্ছেন আপনারা? আচ্ছা, এটার একটা ছোট 2 শব্দে উত্তর দিই, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক রাজনীতিকরণ। এটার কারণ হচ্ছে, ধরেন মিডিয়া বলেন, ধরেন একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন, একটা রাজনীতি দল কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচনায় থাকবে, এটা কিন্তু মিডিয়ার দ্বারা ম্যানিপুলেটেড হয়। আপনি যদি ম্যানিপুলেশন শব্দটা না ইউজ করে একটা সুন্দর ভাষা বলতে চাই আমি, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত হয়। এখন যখনই জুলাই মাসে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, যখন মানে পিছন ফিরে তাকালে আসলে দুঃখ লাগে যে, ধরেন যেই স্পিরিটটা নিয়ে, যেই অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে উনাকে এই দায়িত্বে বসানো হয়েছিল, হঠাৎ করে জুলাই মাসে উনি যখন লন্ডন সফর করে বিশেষ সাক্ষাৎ দিয়ে আসলেন, তারপর থেকে বাংলাদেশের আবহাওয়া বদলে গিয়েছে। আমরা কিন্তু কোথাও বিশেষভাবে আলোচিত হয়ে থাকতে আসি নাই, রাজনীতিটা করতে এসেছিলাম আমরা কোন কোন জিনিস নিয়ে বাজ ক্রিয়েট করার জন্য, সেইটা আপনাকে ফোকাসে রাখতে হবে। সেটা হচ্ছে, আমরা চেয়েছিলাম জুলাই শহীদ এবং আহতদের স্বীকৃতি, মানে জুলাই ঘোষণাপত্র। আমরা চেয়েছিলাম জুলাই সনদ, যার মাধ্যমে বাংলাদেশের যেই রাষ্ট্র কাঠামো, সংবিধানকে বারবার পরিবর্তন করে স্বৈরতান্ত্রিক কাঠামো, স্বৈরতান্ত্রিক সংবিধান গড়ে তোলা হয়েছে, সেইটার পরিবর্তন, এবং সেইটার জন্য জুলাই সনদের বাস্তবায়ন, এবং সেটার প্রক্রিয়াটা কি হবে সেটা স্পষ্টতা, বিচার এবং বিচারিক প্রক্রিয়ার একটা স্পষ্ট দৃশ্যমান একটা ডিরেকশন দেয়, যেটা আমরা আসলে আশ্বস্ত হতে পারবো যে বিচার প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে হচ্ছে। আর তারপরে নির্বাচন। হ্যাঁ, তখন অনেকে বলেছে আমরা নির্বাচন চাই না। দেখেন, দিনে দিনে কিন্তু আমরা যেই কথাটা প্রথম দিন থেকে বলছি, শেষ দিন পর্যন্ত আমরা একই কথা বলছি, একই কথা ইকো করছি। আমরা আমাদের কোনো কমিটমেন্ট কিন্তু, কোনো ওয়ার্ডিংস চেঞ্জ করি নাই। অন্যান্য রাজনৈতিক দলের অনেকে কথা পরিবর্তন করে, আমাদের কথা কিন্তু একই জায়গায় আছে। এইটা অনেক সময় গণমাধ্যমের উপর নির্ভর করে, গণমাধ্যম ঠিক কাকে কতটুকু প্রায়োরিটি দিবে, কাকে কতটুকু হাইপ দিবে। হ্যাঁ, তো আমি আসলে
যদি পিছিয়ে ফিরে তাকাই 24-এর আগে, ধরেন 24-এর গণ অভ্যুত্থানের সময়ও কিন্তু সব গণমাধ্যম সাহস করে সব খবর প্রকাশ্যে দেখানোর সুযোগ পায় নাই। আমি বলছি না কিন্তু তারা দেখায় নাই, কারণ আমি জানি তারা সুযোগ পায় নাই। যেই কালো আইন করে তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছিল, যেভাবে সাংবাদিকদের জীবনের হুমকি ছিল, আমরা জানি সেই বাস্তবতাটা আমাদের জানা আছে। ধরেন এখানে টকশো করে অনেক রাজনৈতিক দলের নেতারা টকশোর নিচে থেকে অ্যারেস্ট হয়ে চলে গেছে। এই পরিস্থিতিতে অনেকেই সত্য কথাটা সামনে তুলে ধরার সাহস পাননি, সুযোগও পাননি। তো গণ অভ্যুত্থানের পরবর্তী সময় এখন অন্তত আমরা আশা করতে পারি যে গণমাধ্যম এবং যারা 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 যেখানে আছে সবাই স্বাধীনভাবে কাজ করবে, সবার বাক স্বাধীনতাটা থাকবে। তাতে করে কে বেশি আলোচনা থাকলো কে কম আলোচনা থাকলো সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে যেটা জরুরি বিষয় সেটা আলোচনার টেবিলে থাকলো কিনা। আমি একটু, আমাকে যদি সুযোগ দেন, আমি আজিজ সাহেবের একটা কথা, আমি সবগুলো কথা না, জাস্ট একটা কথা আমি একটু এক্সপ্লেইন করতে চাই। উনি বলছিলেন যে ধরেন আগে যারা ছাত্ররা যারা সমস্ত অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তারা সব সময় ক্ষমতা কাঠামোতে যায়নি, এবং তারা কেন বিতর্কিত হলো। এই দুইটা জিনিসকে আমি একটা উত্তরে আমি একটু জাস্ট, আমাকে একটু সময় দিলে আমি এক্সপ্লেইন করতে চাই। সেটা হচ্ছে ধরেন অভ্যুত্থানের পরে এই ছাত্রদের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল জাতীয় সরকার গঠন করার, কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল এই জাতীয় সরকার গঠন করার পক্ষে ছিল না বলেই এই ছাত্রদের নেতৃত্ব থেকে 2জনকে 3জনকে সাথে অরাজনৈতিক কয়েকজনকে বাংলাদেশের এই 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 সরকারের দায়িত্ব নিতে হলো, তাই না? তো তারা কিন্তু শখ করে নিজেদের এই স্টেকটা নেয় নাই, এবং যাদেরকে বসিয়েছে তারাও কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এই চিন্তায় দেওয়া হয়েছিল যে তারা বাংলাদেশের মানুষকে সার্ভ করবে, গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে, এই যারা নিহত হয়েছে, আহত হয়েছে, বাংলাদেশের ইতিহাসে যারা নিষ্পেষিত তাদের পক্ষে কাজ করবে। সেইটার দায়িত্ব তারা কতটুকু পালন করেছে সেইটা আরেকটা প্রশ্ন। এখন বিতর্কের জায়গায় আসেন। ধরেন একটা গণ অভ্যুত্থানের শক্তি যারা জানের ভয় করে নাই, যারা নিরস্ত্রভাবে এতগুলো মানুষ হত্যা হচ্ছে জেনে বুঝে, এবং তাদের লাশও পাওয়া যাবে না এইটা জেনে এত ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তায় নেমে এইভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে, সেই দুঃসাহসী ছেলেমেয়েরা, তাদের কি মনে করেন যে তাদেরকে আপনি টাকা দিয়ে কিনে ফেলতে পারতেন? এই টাকা কি তাদেরকে টানে? এই টাকা তাদেরকে টানে না, এই বিতর্ক তাদেরকে টানে না। ধরেন যেই বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়েছে, সবচেয়ে বেশি বিতর্ক কি টাকা পয়সার লেনদেনই তো। এই টাকা পয়সা কি তাদের টানলে কি তারা এই আন্দোলনের সফলতা আনতে পারতো না। আপনি যখন কারো ক্রেডিবিলিটি নষ্ট করতে চান, তখন সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাকে একটা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে দেন, এবং সেটা প্রমাণ লাগবে না, আপনি খালি অভিযোগটা তুলে দেন, এটা মার্কেটে ফলাও করে ছড়িয়ে দেন, সর্বশক্তি লাগিয়ে দেন। ধরেন আমরা তো নতুন রাজনীতি করতে এসেছি, এনসিপির অনেক নেতা তো জীবন মানে পরিবর্তন এসেছে, এটা তো একদম দৃশ্যমান। এইটারও এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। হ্যাঁ, ধরেন আজকে আমাদের কোন রাজনৈতিক নেতা গাড়ি ব্যবহার করেন, কোন রাজনৈতিক নেতার হয়তো চালচলনের পরিবর্তন এসেছে। এইটা না, মানে ধরেন একদিন আমাদেরই একজন রাজনৈতিক নেতার একজন পরিবারের সদস্যের সাথে কথা বলতে গিয়ে তার শাশুড়ি মা খুব দুঃখ করে বলছেন যে আমার ছেলে টিভিতে কথা বলে, মানে মেয়ের জামাইকে ছেলে বলছে ওকে কয়টা পাঞ্জাবি কিনে দিচ্ছে, এইটা নিয়েও মানুষজন বলে পাঞ্জাবি এতগুলা কে দিল। ধরেন অনেকে আসলে গিফটও করে, এবার অনেকে গাড়ি ব্যবহার করতে দিয়েছে। এইটা হয়তো আমাকে দিলে আমি আমার জায়গা থেকে আমি নিতাম না, কারণ আমি কাউকে আমাকে কোনো কিছু গিফট দিলে আমি বার্ডেন ফিল করি, কিন্তু উনি হয়তো এটা প্রয়োজন বোধ করে নিয়েছেন। এইটা তার মধ্যে যদি সেই রাজনৈতিক, ধরেন আমরা তো রাজনৈতিক কূটকৌশলটা শিখি, ওই যে জায়গায় জায়গায় নিয়োগের যে ব্যাপারটা, যেটা রাজনৈতিক দলগুলো। আচ্ছা, এই বিষয়টা একটু পরে আসি, দর্শকের ফোনটা নিয়ে নিই। জি, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি শরীয়তপুর থেকে গোলাম মোস্তফা বলছি। জি, গোলাম মোস্তফা সাহেব বলেন। আজিজ ভাইয়ের কাছে, জি, আমরা 71-এ যুদ্ধ করেছি একটি মানচিত্র পতাকার জন্য, এবং 24-এ যুদ্ধ হয়েছে জনগণের ভোটের অধিকারের জন্য। এখন যেহেতু আজকে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে এই সপ্তাহেই তফসিল, এবং ডিসেম্বরের ফেব্রুয়ারির প্রথম ইলেকশন, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমার এই 60 ইয়ার বয়সের মধ্যে আমি যেটা বুঝতে পেরেছি, বাংলাদেশের 40-50% মানুষ এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক। কিন্তু যেহেতু আমরা 24-এ জীবন দিয়েছি ভোটের জন্য, 18 সাল 24 সাল এগুলোতে আমরা ভোট দিতে পারি নাই। এখন যেই নির্বাচন আগামীতে হচ্ছে, ভোটের জন্য আমরা জীবন দিচ্ছি, এবং যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে এই ভোটটা আবার করা হয়, তাহলে এই ভোটটাও কি
এই যে শহীদের আত্মত্যাগ ভোটের জন্য যারা ভোট দিতে পারে নাই জি। প্রায় 16 বছর, তাদের আত্মার তারা যে রক্ত দিল, এই রক্তের মূল্যটা কি হবে? আরেকজন দর্শক আছে, ফোনটা নিয়ে একটু। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমার নাম রবিউল, কুষ্টিয়া কুমারখালী থেকে বলছিলাম। জি রবিউল সাহেব বলেন। আমার এই এমডির কাছে প্রশ্ন, আপনারা এই সংস্কারের নাম নিয়ে আপনারা যে জোট করতেছেন, আপনারা দেশের জন্য কি সংস্কার করতেন? আমি তো দেখছি শুধু আপনারা যে কোনো সমন্বয়কারী তাদের শুধু সংস্কার হয়তো আপনাদের চেহারা ভালো হয়ে গেছে, স্বাস্থ্য ভালো হয়ে গেছে এবং অনেক দুর্নীতির খবর আমরা জানতে পারতেছি। আপনারা তো দেশের কাছে বেইমান হয়ে গঠিত হয়ে থাকবেন আমি দেখতেছি। জি, ধন্যবাদ। আর এই যে আপনারা বলতেছেন যে জনগণ ভোট দিবে, জি ধন্যবাদ। আপনার প্রশ্ন পেয়েছি, নিশ্চয়ই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি একটু এই মেয়াদে আপনার কাছে আসতে চাই। দুই দর্শকের প্রশ্ন জিজ্ঞেস করি। একজন বলছেন যে নির্বাচন আসছে, সেখানে ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, যদি না হয় তার প্রশ্ন তাহলে কি নির্বাচনটা গ্রহণযোগ্য হবে কিনা? দেখেন, আওয়ামী লীগের ও আগের অতীত আর এই শেষের অতীত, তিনটা নির্বাচন দিতে পারি না উনি কিন্তু বলছে। যে দেশে তিনটা নির্বাচন হয় না, সে দেশে তিনটা নির্বাচনে ভোট দেওয়া যায় না, তাহলে সেই সরকার তো গণতান্ত্রিক সরকার না। তাকে এই জন্যই পালিয়ে যেতে হয়েছে আন্দোলনের সাথে। আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা। এখন ধরেন ইমিডিয়েটলি যেটা সম্ভব ছিল, এই সরকারের যেটা ভুল হয়েছে, এটা সাংবিধানিক সরকার, সংবিধান অনুযায়ী 3 মাস অন্তর পার্লামেন্ট না থাকলে 3 মাসের পরে নির্বাচন, না কোনো কারণে না হলে 6 মাসের ভিতরে, 6 মাসের ভিতরে নির্বাচন দিলে তখন যে হেট্রেট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, তাহলে তারা খুব বেশি হলে 10টা 5টা 15টা সিট পেত। কিন্তু এখন এই প্রশ্নটা আসতো না। উনি যে বলেছে আওয়ামী লীগের ভোটারদেরকে বন্ধ করে নাই তো, ভোটাররা তো ভোট দিতে পারবে, কিন্তু তা আওয়ামী লীগের অ্যাক্টিভিটির যে চিত্র আছে, ভোটাররা ভোট করতে তার জন্মগত অধিকার, তারা ভোট দিতে পারবে, যাকে খুশি ভোট দিবে, এটা তো বারণ করা হয়নি। তাই আওয়ামী লীগ অ্যাজ এ আওয়ামী লীগ, ধরেন নাৎসি পার্টি, তারা কি এখন পর্যন্ত তাদের বিচার হয়? আওয়ামী লীগের তো সেইভাবে গ্রামের কোনো সমর্থক ধরা হচ্ছে না। আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ না। জাতীয় পার্টি এখন ইউনিট সরকার বলে দিচ্ছে তারা নির্বাচন করতে পারবে। তারাও এখন যে জাতীয় পার্টির যে দল ভাঙা 3-4 ভাঙা দিচ্ছে, তারা এক হচ্ছে তারা নির্বাচন করবে, সমস্যা নাই। কিন্তু এটার তো অ্যাক্টিভিটিস নিষিদ্ধ। এখন তো তারা নির্বাচন, তাদেরও বিরতি, যেমন সরকার ইলেকশন দেয় নাই, তাদেরও একটাবার বিরতি দেওয়া উচিত, কারণ 3টা নির্বাচন করতে দেয় নাই। 3টা নির্বাচন এখন তাদের বাদ দিয়ে হোক, এটা হলো আমার প্রশ্ন। জি তারপরে জি অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আপনি মনে হয় এইটা নিয়ে কথা বলছিলেন যে আসলে তিনি যেটা বললেন যে আসলে আপনার সংস্কার কথা বলছেন, দেশের সংস্কার খুব একটা করতে পেরেছেন বা সংস্কারের পথে যেতে পেরেছেন কিনা, আপনাদের নেতাদের সংস্কারই বেশি হয়েছে, তাদের প্রশাসন আশা। আচ্ছা, রবিউল ভাই কুমারখালী থেকে বলছিলেন, আপনাকে বলতে চাই, আপনি আমার বাড়ির পাশের মানুষ, আমার দাদির বাড়ি হচ্ছে শৈলকুপা। হ্যাঁ, তো আপনার কে আমরা যতটুকু আশা আমাদের উপর ছিল, সেই আশা নিশ্চয়ই কোনো জায়গায় আমরা রাখতে পারিনি। আমরা আপনাদের প্রত্যাশার জায়গাটা কোনো জায়গায় নিশ্চয়ই রাখতে পারিনি বলেই আপনি মনে কষ্টে আমাদেরকে এইভাবে প্রশ্ন করলেন যে সংস্কার কি হয়েছে এবং কারো কারো চেহারা ভালো হয়ে গেছে। আমার হয়তো চেহারাটা আগে থেকে কিছুটা ভালো ছিল। আমি আগে ওই 600 টাকা 1000 টাকা শাড়ি পরতাম, এখনো সেই 600 টাকা 1000 টাকা শাড়ি পরি, সেটাও আমি আমার আইন পেশার কষ্টের টাকা দিয়ে কেনা। মাঝে মাঝে টকশো করে যা পাই সেটাও দলের রাজনৈতিক কাজের জন্য আমাদেরকে একটা কন্ট্রিবিউশন দিয়ে দিতে হয়। এখন আসেন বাস্তবতা, যেটা আপনি বলছেন সেইটার উত্তর দিতে চাই। সেটা হচ্ছে, ধরেন বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের 24-এর গণ অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা ছিল, সেই প্ল্যাটফর্মে তো সব রকম রাজনৈতিক দল বলেন এবং সাধারণ মানুষ বলেন সবাই এসে যুক্ত হয়েছিল। এবং অভ্যুত্থানের পর যখন বাংলাদেশের পুলিশ যারা ছিলেন, তারা তাদের দায়িত্ব থেকে, ধরেন তাদেরকে যেহেতু শেখ হাসিনা নিজের সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করেছে, রাজনৈতিক গুন্ডা হিসেবে ব্যবহার করেছে, তাদের দায়িত্ব ছিল কি? মানুষকে প্রোটেকশন দেয়া। তারা সেটা না করে শেখ হাসিনার নির্দেশে তারা মানুষের বিরুদ্ধে অস্ত্র তুলেছে এবং তার পরিপ্রেক্ষিতে মানুষ তাদের প্রতি যে ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে, সেটাও দুঃখজনক, তাই না? এবং সেই ভয়ের কারণে তারা অনেকদিন দায়িত্বে ছিলেন না। এবং ওই পরিস্থিতিতে দেখা গেছে বাংলাদেশে এই যে বিভিন্ন জায়গায় এই ডাকাতি, সন্ত্রাসী কার্যক্রম, এগুলো ভীষণ বেড়ে গিয়েছিল। তখন কিন্তু বিভিন্ন জায়গায় এই ছাত্ররা এবং সমাজের মানুষরা কমিউনিটি পুলিশিং করেছে, ট্রাফিক পুলিশিং করেছে, তাই না? কিন্তু পুলিশ যখন ফিরে এসলো এবং পুলিশকে মনোবল যাতে ঠিক হয়, সেই জন্য সরকারের কিন্তু দায়িত্ব ছিল কঠোরভাবে এই সমস্ত জিনিসগুলো খুবই গুরুত্বের সাথে দায়িত্বটা পালন করা। তাহলে কি হইতো, ধরেন যারা এই যে এই পুলিশিং করার দায়িত্ব পেয়ে যারা অনিয়ম করা শিখে গেল, ধরেন
আইন নিজের হাতে তুলে নেওয়া কিন্তু আপনার দায়িত্ব না, এইটার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। এখন আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করে নষ্ট করেছে, সেটা সংস্কার করাটা সবার আগে প্রয়োজন, সমাজ সংস্কার করার জন্য। আমাদের এলাকায় যদি পুলিশ ঠিক থাকে, যদি পুলিশ সৎ হয়, পুলিশকে যদি আমি ঘুষ দিতে না পারি, পুলিশ যদি অন্যায়কে প্রতিহত করার জন্য দায়িত্ব পালন করে, তাহলে কোথাকার কি সমন্বয়কের দোষ দেন আপনি? আমার ভাই হইলো, আপনি আমার ভাইকে এলাকায় যদি দেখেন অন্যায় করতে, রবিল ভাই আপনাকে বলছি, আপনি তাকে ধরিয়ে দিবেন, আমি বোন হিসেবে তার জামিন করতে যাব না। আমি আইনজীবী হলেও আমার ভাইকেও যদি আপনি অন্যায় করতে দেখেন, তার জামিনের জন্য আমি দাঁড়াবো না। আপনারা সবাই সামাজিকভাবে সচেতনভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ দায়িত্ব পালন করবেন সচেতন নাগরিক হিসেবে। যেখানে অন্যায় দেখবেন সেইটা প্রতিহত করার জন্য আইনগত ব্যবস্থা নেবেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনার এই বক্তব্যকে আপনার সহকর্মী সবাই একই? হ্যাঁ, ধরেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি, প্রথম যেই অস্থিরতাটা ছিল, সেই অস্থিরতাটা কমিয়ে আনাটা খুব জরুরি ছিল, তাই না? তখন যখন জাতীয় নাগরিক পার্টি গঠন করা হলো, তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, তাই না? এটা পরে আবার নতুন করে চালু করা হলো। কেন করা হয়েছিল? কারণ এই যে কন্ট্রোল মেকানিজমটা অ্যাপ্লাই করা যাচ্ছিল না, কারণ যে যার মতো সমন্বয়ক পরিচয়, যে গণ অভ্যুত্থানে তার কোনো ভূমিকাও ছিল না, সেও নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে এই ধরনের অনিয়ম করা শুরু করলো। এবং এইটা কন্ট্রোল করার জন্য কিন্তু ওই প্ল্যাটফর্মটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, এবং সেটা পরে আবার রিভাইভ করার, নিয়মতান্ত্রিকভাবে রিভাইভ করার চেষ্টা চলছে। এখন দেখেন, আমরা এখন পর্যন্ত আমাদের যে রাজনৈতিক পরিমণ্ডলে যে নিয়ম নীতিগুলো, ধরেন আমি একজন আইনজীবী, আমার তো দলের শৃঙ্খলা থেকে শুরু করে দলের গঠনতন্ত্র, বিভিন্ন নিয়ম নীতি গুলো গঠন করার, লেখার ব্যাপারে আমার একটা ভূমিকা রাখার সুযোগ হয়েছে। সেইখানে আমরা এখন পর্যন্ত 100% চেষ্টা করি যে দলীয় পরিচয় কেউ কোনোখানে অনিয়ম করলে আমরা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আপনারা আমাদের কাছে আসবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব, এই কথা আমি এখানে বসে কথা দিয়ে গেলাম। আরেকটা বিষয় যেটা আসলে উল্লেখ না করলেই না, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে এই যে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের যেই মূল দায়িত্ব, সেই দায়িত্বে পুনরায় ফিরিয়ে আনা জন্য অনেকগুলো সংস্কার প্রয়োজন। প্রথম হচ্ছে পুলিশ সংস্কার, যেইটা এই ঐক্যমত্য কমিশনের নানান আলোচনার মাঝখানে এই পুলিশ সংস্কারের আলোচনাটা কিন্তু হারিয়ে গিয়েছে। এই পুলিশদের আচরণ বলেন, নিয়মতান্ত্রিক উপায় তাদের চলা বলেন, এবং আইনও যেটা অনেক বেশি ব্যাকডেটেড, সেগুলো যদি সঠিকভাবে পুনরায় সংস্কার না হয়, তাহলে বাংলাদেশের সমাজ ব্যবস্থা কিন্তু আসলে প্রপারলি ঠিক হবে না। আমি একটু আপনাকে একটু নির্বাচনে একটা কৌশল নিয়ে একটু কথা বলতে চাই আজকে। বিভিন্ন যেহেতু নির্বাচন যত এগিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি সবগুলো রাজনৈতিক দলের কৌশল, নানা ধরনের কৌশল তারা করছেন। জামায়াত ইসলাম একটু কথা বলি যে খুলনা 1 আসনে তারা একজন সনাতন ধর্মাবলম্বীকে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই আসনে, মানে এই যে একজন সনাতন ধর্মের মানুষকে প্রার্থী করা, এটি আসলে তাদের মানে রাজনৈতিক মৌলিক কোনো পরিবর্তন মনে হচ্ছে, নাকি আসলে এটি একটা নির্বাচন জেতার কৌশল? ওই আপনি ইউটিউবে আল্লামা সাইদি আছে না, তার বক্তব্য শুনেন। জামাত ইসলামের সব কাজ ইসলামে বেদাত, তিনিই বলে, সব কিছু বলতেছে। হিন্দুদের পূজা করতে যায়, পূজায় অনমনম করছে না, পূজা করছে না, এই ঈদ আর পূজা এক ফুলের দুই বৃত্ত, এগুলো তো সব শিরক কথা, উনিই বলছেন। এটা আমার ভালো লাগবে। আর ইউটিউবে যান, ইসলামিক দল এখন জামাত ইসলাম নাই, ওরা ভোট যুদ্ধে জেতার জন্য যা ইচ্ছে তাই করতেছে। হ্যাঁ, কোরআন নিয়ে বলতেছে, ইসলাম নিয়ে বলতেছে, মহাসচিব তাদের সেক্রেটারি জেনারেল বলতেছে যে এখন আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, কোরআনের আইন বদলাবো, এগুলো করতেছে। তো এখন এরপরে হুমায়রা নূর যে কথা বললে, একটু প্রশ্ন করি, যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখেন, মন্ত্রী হতে গেলে, সরকার চালাতে গেলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূস, এর চেয়ে বড় মানুষ তো বাংলাদেশে নাই। সে কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ সে এনজিওর মতো করে দেশ চালাতে চাইছে। বিদেশি অন্তত 15-17 জন আনছে। আমি এই জন্য বলি, এটা হলো বিদেশিদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকার এনসিপিকে বড় প্রিভিলেজ দিছে। বিদেশ সফর করে, আওয়ামী লীগ জামাত যায় আর এনসিপি যায়, গেছে না সব জায়গায়। এবং তারা ইউনূস কিন্তু পৃষ্ঠ পতাকাও দিছে, এই জন্য অনেক সময় এটাকে কিংস পার্টি বলা হতো। এখন আমি বলতে চাই, এই যে ছাত্র উপদেষ্টা 2টা হয়েছে, তারা তো অনেক কিছুতে জড়িত হয়েছে না। যেমন আসিফ ভুঁইয়া, তিনি 300 ফিটে হাঁসের মাংস খেতে যান, না পাইলে ওটা বন্ধ হয়ে গেলে তিনি ওয়েস্টার্নে খান। আগে খাইছে? প্রশ্ন এটা, আগে খাইছে? আপনার মিরপুরে খাল উদ্বোধন করতে গেছে, আগে স্টিল স্ট্রাকচার করছে, তারপরে কাঠপেট বিড়েছে, তারপরে এটা উদ্বোধন করছে। যদিও তিনি এনসিপির কেউ না, না একই লাইনের আর কি, বুঝছি তো, এনসিপির না। তারপরে ধরেন এই যে
6 দিনে 18 বার হেলিকপ্টার ভ্রমণ করছে। 10,000 টাকা কম্বল দিতে গিয়া 30,000 টাকা হেলিকপ্টার ভাড়া দিছে। এটা তো তার নিজের সম্পর্কেও বোঝে না, এটা মিনিস্ট্রি পয়সা দিছে না, এটা একবার অডিট হবে না, তো নিজেকেও তো বাঁচাইতে জানে না। এইসব কারণে কিন্তু মানুষ বিতর্কিত, এবং অনেক বিভিন্ন জায়গার থেকে অনেক এখন কিন্তু অনেক রাজনীতিবিদকে আমরা দেখছি যে হেলিকপ্টারে যাচ্ছেন। আমি কদিন আগে জামাত ইসলামের আমিরকে দেখলাম হেলিকপ্টারে যাচ্ছে। আজকে সম্ভবত নূর সাহেব হেলিকপ্টারে যাচ্ছেন। সে ইয়েতে সেগুন বাগান থেকে আইছে না, কি কষ্ট হয়েছে। আমি তো বনশ্রী থেকে আইছি, এই যে আমি আটকা পড়ছি। সুতরাং বড় জায়গায় যদি যায়, যদি বড় পার্টির একটা নেতা হেলিকপ্টার ভাড়া করে যায়, সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্ন হলো হিসেবটা অন্য জায়গায়। ধরেন আপনি সরকারি রিলিফ দিতে যাচ্ছেন, আপনি 10,000 টাকার রিলিফ দিলেন, 30,000 টাকার হেলিকপ্টার ভাড়া দিলেন, আপনি মিনিস্ট্রিতে হিসেব দিতে হবে না, অর্থাৎ নিজেকেও বাঁচাতে পারলেন না। তারপরে আপনি বললেন না, আমি ধরেন ওয়েস্ট ইন্ডিয়া খাইছি, আমি তো খাইনি ওয়েস্ট ইন্ডিয়া, তো এই জন্য বলছি। তো আমি যেটা আপনি যেটা প্রশ্ন করেছিলেন কি, আচ্ছা আমি নূরের কাছে সময় শেষ করে তাকে একটা সময় দিই। একদম শেষ প্রশ্ন আসলে, এই যে নানাভাবে আপনাদের এই যে ইমেজ সংকটের কথা যদি ফোন করছে আজ এমএজ সাহেব বলছিলেন, ইমেজ সংকটটা আপনারা কিভাবে, বা আপনারা আসলে মনে করেন কিনা যে আসলে নানাভাবে ভুল হোক ঠিক হোক একটা ইমেজ সংকটে আপনারা পড়েছেন আপনার দলের নেতারা? ধরেন যেটা আমরা যে সুযোগগুলো পেয়েছি বলে আমাদেরকে কিংস পার্টি বলা হয়, ওইটা সুযোগ আমি বলবো যে ওইটা আমাদের অধিকার ছিল কিছু কিছু জায়গায়। ধরেন আমাদের সাথে যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, তারপরে এই রাজনৈতিক দল যেটা এনসিপি গঠিত হলো, সেই জায়গাটা থেকে আমরা যেই মোটোটা নিয়ে এখন বাংলাদেশকে পুনর্বিনির্মাণের চেষ্টা করছি, আবারও শেষেও আবার একই কথা বলছি, সেই জায়গা থেকে আমাদের কারণেই তো এই সুযোগটা বাংলাদেশ নতুন করে পেয়েছে।